আগামী মাসে জাতীয় সনদ রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান ঐকমত্য কমিশনের। নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার পরদিন সিএসির সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা। প্লাস্টিক ব্যবস্থাপনার অভাবে ধ্বংসের মুখে জীববৈচিত্র্য, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সারা দেশে বৃক্ষ মেলার উদ্বোধন। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আজ। আদালতে আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক 3 মন্ত্রী এমপিকে। যুদ্ধবিরতির পর ইরানে বিজয় উল্লাস, লক্ষ্য পূরণের দাবি করছে ইসরায়েলও। তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের লক্ষ্য অর্জনে ব্যর্থ যুক্তরাষ্ট্র, বলছেন গোয়েন্দারা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আগামী মাসে সনদ প্রকাশ করা হবে বলেও জানান তিনি। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফার ৬ষ্ঠ দিনের বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে ৩২টি রাজনৈতিক দল এতে অংশ নিয়েছে। বৈঠকে আলোচনার জন্য 5টি বিষয় নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, নারী প্রতিনিধিত্ব। এর আগেও এই বিষয়গুলো নিয়ে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলো, তবে প্রাথমিক একমত হতে পারেনি। রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। আপনারা সকলকেই খানিকটা ছাড় দিতে হবে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, আপনাদের সাথে আলোচনা করছি যে কোন কোন জায়গায় পরিবর্তন, সংযোজনের মধ্য দিয়ে আমরা অভীষ্ট লক্ষ্য অর্থাৎ একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছতে পারব। আমার আস্থা এবং বিশ্বাস আছে যে আমরা পারব। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন রিপোর্টার সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ৬ষ্ঠ দিনের আলোচনা শুরু হয়েছে রাষ্ট্রের মূলনীতি নিয়ে, এবং আজকে যে 5টি বিষয়ে আলোচ্য সূচিতে রাখা হয়েছে সেই 5টি বিষয়ই এর মধ্যে কম বেশি এর আগেও আলোচনা হয়েছে গত সপ্তাহে। তবে কোনো রাজনৈতিক দলেই, সবগুলো রাজনৈতিক দল এই 5টি বিষয়ে ঐকমত্য পৌঁছাতে পারেনি। তবে তারা বেশ কিছু বিষয়ে ঐকমত্যের একটি চূড়ান্ত পর্যায়ে আছে, এবং আজকে আলোচনার শেষে হয়তো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছবে বলে ধারণা করা যাচ্ছে। তবে এর আগে বিশেষ করে এনসিসি অর্থাৎ জাতীয় সাংবিধানিক কাউন্সিল সেটি গঠন করার জন্য বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলো। বিএনপি, সেখানে বিএনপি এবং সমমনা বাম দলগুলো বিরোধিতা করেছিল। আজকে সেই বিষয়টিও আলোচনায় আসার কথা রয়েছে, এবং রাষ্ট্রপতি নির্বাচন সেটিও আলোচনায় আসার কথা রয়েছে। এবং আরেকটি বিষয়ে মোটামুটি একমত হয়েছে যে 100টি আসন নারী আসন হিসাবে থাকবে, অর্থাৎ মোট সংসদীয় আসন হবে 300 থেকে বাড়িয়ে 400টি। সেই বিষয়টি নিয়ে ঐকমত্য হলো কোনভাবে এই নির্বাচন পদ্ধতি হবে সেটি কিন্তু একমত এখনো পর্যন্ত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। সেই বিষয়টিও আলোচ্য সূচির মধ্যে আছে। পাশাপাশি এখন যে প্রথম 1 ঘন্টার আলোচনা, সেই 1 ঘন্টার আলোচনা রাষ্ট্রের মূলনীতির বিষয়ে এখনও আলোচনা চলছে, এবং বিশেষ করে বাঙালি জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদ নিয়ে আলোচনার কিন্তু বিভিন্ন রকমের মত আছে। এবং ধর্মনিরপেক্ষতার বিষয়ে একটি পক্ষ মনে করে যে ধর্মনিরপেক্ষতার বিষয়টি থাকা উচিত, এবং অন্য আরেকটি পক্ষ মনে করে যে ধর্মনিরপেক্ষ বিষয়টি তুলে দেওয়া উচিত। অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক বৈষম্য দূর, এই বিষয়গুলোকেই সামনে রাখতে চাচ্ছে বেশ কিছু রাজনৈতিক দল। তবে এখনো বোঝা যাচ্ছে না যে আসলে কতটুকু ঐক্যমত্যে পৌঁছাতে পারবে রাজনৈতিক দলগুলো। এবং দিন শেষে আজকে সারাদিন ব্যাপী আলোচনার সংবাদ সম্মেলনের মাধ্যমে অধ্যাপক আলী রিয়াজ এবং রাজনৈতিক দলগুলো তারা কথা বললেই বোঝা যাবে যে আজকের সারাদিনের আলোচ্য সূচিতে কতটুকু অগ্রগতি অর্জন করা গেল। তো এই ছিল এখন পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি সেখানে।
আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই মিলে আবার হাততালি দিয়ে, জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। আমার কাছে তারা প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। আমরা যেন তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারি, আমাদের সন্তানরা যেন তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারে, তার প্রতি দেশের সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। দ্বিতীয় আনন্দের বিষয়টি হচ্ছে আজকের এই আয়োজন এই অনুষ্ঠানের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে না, বরং আজকে থেকে শুরু হচ্ছে পরিবেশ মেলা, মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025 সালের কর্মসূচি। এবারের বৃক্ষ মেলার প্রতিপাদ্য হচ্ছে পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা চলবে সকল জেলা এবং উপজেলা পর্যায়ে। আমি আশা করি বন বিভাগ জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে উৎসব মুখরভাবে মেলা ও গাছ লাগানোর কর্মসূচি আয়োজন করবে। আজকের এই সম্মেলন থেকে সবার উপস্থিতিতে আমি পরিবেশ মেলা, বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরিবেশের দায়িত্ব সরকারের উপরে তুলে দিয়ে নাগরিকরা পায়ের উপর পা তুলে নিজেদেরকে নির্ভর মনে করলে তবে পরিবেশের আর রক্ষা নেই। পরিবেশের প্রথম সবক হচ্ছে আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে, আর কেউ এসে রক্ষা করে দিয়ে যাবে, এর কোনো বিকল্প নেই। এখন আমাদের হয়ে গেছে পুরোটাই উল্টা। সরকার ক্ষীণস্বরে মাঝে মাঝে মনে করিয়ে দিয়েছে অথবা আমরা আমাদের পরিবেশ, সরকার মাঝে মাঝে ক্ষীণস্বরে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমরা আমাদের পরিবেশ ধ্বংস করে ফেলছি। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এসিতে কথা বলছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সরাসরি যাচ্ছি সেখানে। নিবন্ধন এবং প্রতীক আদালতের আদেশের প্রেক্ষিতে ইলেকশন কমিশন বাস্তবায়ন করে একটি গেজেট প্রকাশিত করেছে। এটার মধ্য দিয়ে আদালতের যে ন্যায় বিচার এবং ইলেকশন কমিশন বাস্তবায়নের মধ্য দিয়ে জাতিকে আশান্বিত করেছে এবং এটাই প্রমাণিত করেছে বিগত দিনে ফ্যাসিস্ট আমলে একেবারে অন্যায়ভাবে পলিটিক্যাল ব্যাড ইন্টেনশন থেকেই জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল। পরবর্তীতে দাঁড়িপাল্লা যে প্রতীক, আমাদের দলীয় প্রতীক, সেটাও এই নিবন্ধনের সাথে যুক্ত করে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। চরম অন্যায় করা হয়েছিল, আমাদের অধিকার লঙ্ঘন করা হয়েছে। গতকালের গেজেট আমাদের সেই অধিকার আদালতের আদেশের মাধ্যমে ফিরে এসেছে এবং দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। এবং বর্তমান সরকার এবং এই ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন এই ক্ষেত্রে আগামী দিনের পথ চলা, গণতন্ত্রের পথে হাঁটা এবং জনগণের যে রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থান আগস্ট হয়েছিল সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে আমরা মনে করি।
সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে। বিতর্কের মুখে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিলেন ট্রাইব্যুনাল। এই মুহূর্তে বিশেষ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, বিতর্ক ওঠার পরে আজকে যখন এই মামলার শুনানির জন্য তিনি প্রস্তুতি নিয়ে এসেছিলেন, কিন্তু ট্রাইব্যুনাল যেটি বলেছেন যে তার একটি পোস্ট নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, তিনি আসলে এই মামলার শুনানি করতে পারেন কি না, বা এটি কতটা আইনি যে নীতিকতা রয়েছে তার সঙ্গে যায়। এরপরে কিন্তু আমিনুল গনি টিটুকে তিনি দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন এবং ট্রাইব্যুনাল বলেছেন এই শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় নতুন করে আরেকজন আইনজীবী নিয়োগ দেওয়া হবে। আর এই মামলায় আরেকজন অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে এওয়াই মশিউজ্জামান। তিনিও আজকে এসেছিলেন। তিনি আজকে জানিয়েছেন যে তার প্রস্তুতি তিনি নিতে পারেননি, প্রস্তুতি নিতে সপ্তাহ দুয়েক সময় লাগবে। আদালত 1 সপ্তাহ সময় পর্যন্ত দিয়েছেন। তো মোটা দাগে যদি বলা চলে যে শেখ হাসিনার বিরুদ্ধে এই আদালত অবমাননার মামলাটি হয়েছিল, তিনি যেটি দিল্লিতে থাকা অবস্থায় তিনি বলেছিলেন গাইবান্ধার একজন আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোন কথোপকথনে তিনি বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তিনি 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছেন। এই বক্তব্যটি প্রসিকিউশন পরীক্ষা করে দেখে এবং পরীক্ষা করে দেখে যেটি প্রসিকিউশন প্রমাণ পায় যে এটি শেখ হাসিনারই বক্তব্য এবং এই বক্তব্যের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন। এবং আদালত অবমাননার অভিযোগ আনার পরে যেটি হয়েছে, তাকে শেখ হাসিনার বক্তব্য চাওয়া হয়েছিল, তাকে সশরীরে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তিনি যখন কোনোটিই করেননি, তখন শেখ হাসিনার পক্ষে সরকারি খরচে রাষ্ট্রনিযুক্ত একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল আমিনুল গনি টিটুকে, এবং এই মামলায় সিনিয়র আইনজীবীর মতামত শোনার জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছিলেন ট্রাইব্যুনাল, যার নাম হচ্ছে এওয়াই মশিউজ্জামান। তিনি দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে যুক্ত আছেন। কিন্তু মোট কথা যেটি দাঁড়িয়েছে যে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী আমিনুল গনি টিটুকে নিয়োগ দেওয়া হয়েছে, নিয়োগ দেওয়ার খবরটি যখন প্রকাশিত হয় তখনই কিন্তু আমিনুল গনি টিটুর একটি পোস্ট ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। 5 আগস্ট 2024 শেখ হাসিনার পতনের দিন আমিনুল গনি টিটু শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, তিনি একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টে বলা হয়েছে যে তিনি শেখ হাসিনার ফাঁসি চেয়েছেন। এখন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ হওয়ার পরে, শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ হওয়ার পরে তার এই পোস্টে যখন ভাইরাল হয় তখন মোটামুটি একটি বিতর্ক তৈরি হয়। সেই কারণেই কিন্তু আজকে আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নতুন করে আইনজীবী নিয়োগ দেওয়া হবে। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। হাতিঝিল থানার হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। একই মামলায় হাসানুল হক ইনুকেও গ্রেফতারের আদেশ দেন বিচারক। সকালে ঢাকা সিএমএম আদালতে তাদের হাজির করা হলে এই আদেশ দেওয়া হয়। এছাড়া সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মিরপুর মডেল থানার হত্যা মামলায়, পল্টন থানার হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলামকে এবং ডিএমপির সাবেক উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে ভাটারা থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সময় সংবাদে আরো থাকছে। বেদখল রাজধানীর তেজগাঁও সড়ক, 24 ঘন্টায় অর্ধেক রাস্তা জুড়ে থাকে ট্রাক পিকআপ, চলে গাড়ি মেরামত, পার্কিং এর জন্য বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা। যুদ্ধবিরতির পর নিজেদের বিজয় দাবি করছে ইরান ও ইসরায়েল। তেহরানের দাবি, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। আর নেতানিয়াহু বলছেন, প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে এই ঐতিহাসিক বিজয়। এদিকে ইরান আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ট্রাম্প। আর তেহরান এখন আরও দৃঢ়ভাবে পারমাণবিক কর্মসূচির পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন আব্বাস আরাকচি। স্থানীয় সময় মঙ্গলবার স্লোগানে মুখরিত হয়ে ওঠে ইরানের রাজধানী তেহরানের ইংলাব স্কোয়ার। এ সময় দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানান বাসিন্দারা। বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু দেশের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সংঘাতের ইতি ঘটবে বলে আশা করা হচ্ছে।
একই দিন যুদ্ধের অবসান ঘোষণা করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, মহান জাতির বীরত্বপূর্ণ প্রতিরোধের পর একটি ইতিহাস রচনা হয়েছে। এছাড়া ইসরায়েল যুদ্ধবিরতি মানলে ইরানও তা মেনে চলবে বলে জানান পেজেশকিয়ান। ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজকে একথা জানিয়ে তিনি বলেন, ইরান সংলাপের জন্য প্রস্তুত। তেহরান আলোচনার টেবিলে বসেই ইরানি জনগণের স্বার্থ রক্ষা করবে। পাশাপাশি আন্তর্জাতিক কাঠামোর ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সমস্যার সমাধানে ইরান প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোন আলাপে এ মন্তব্য করেন তিনি। এদিকে ইরানের সরকার উৎখাতে আগ্রহ নেই বলে জানিয়েছেন ট্রাম্প, কারণ তা অস্থিরতা ডেকে আনবে বলে মনে করেন তিনি। আমি চাই সবকিছু যত দ্রুত সম্ভব শান্ত হোক। রেজিম চেঞ্জ মানেই বিশৃঙ্খলা, আর আদর্শগতভাবে আমরা এতটা বিশৃঙ্খলা দেখতে চাই না। এখানেই শেষ নয়, ইরান আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না এবং পারমাণবিক অস্ত্র পাবে না বলেও স্পষ্ট বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান এখন আরো দৃঢ়ভাবে পারমাণবিক কর্মসূচির পক্ষে অবস্থান নিয়েছে। এই প্রযুক্তি অর্জনে ইরান পরিশ্রম করেছে। বিজ্ঞানীরা বিশাল ত্যাগ স্বীকার করেছেন, এমনকি অনেকে প্রাণও দিয়েছেন। আরাকচি আরো বলেন, এই ইস্যু ঘিরেই তার দেশের মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়। ইরানের কেউই এই প্রযুক্তি ছাড়বে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি। এদিকে ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এই বিজয় প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় থাকবে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে নিজেদের বিজয় দাবি করেছেন ইরানি কর্মকর্তারাও। তারা বলছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির অনুরোধ করেছে। তাদের দাবি, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার কোনো লক্ষ্যই প্রতিপক্ষ অর্জন করতে পারেনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েও তেজস্ক্রিয় পদার্থ ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়নে উঠে এসেছে চাঞ্চল্যকারী তথ্য। এ বিষয়ে সংবাদ মাধ্যম CNN জানায়, মূল্যায়নটি প্রদান করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা। গত সপ্তাহে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর মধ্যে অত্যাধুনিক B2 স্টিলথ বোমারু ব্যবহার করে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা করা হয়। ব্যবহৃত হয় বাংকার বাস্টার বোমাও। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানায়, ইরানের পারমাণবিক কেন্দ্রে চালানো হামলায় তারা অসাধারণ সফলতা অর্জন করেছে। তবে মার্কিন গোয়েন্দারা তাদের প্রাথমিক মূল্যায়নে জানিয়েছেন, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ধ্বংস হয়নি। এই হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধু কয়েক মাস পিছিয়ে দিয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে সংবাদ মাধ্যম CNN বলে, মার্কিন গোয়েন্দারা প্রাথমিক যে মূল্যায়ন প্রদান করেছেন সেটি 4 জন ব্যক্তি CNN-কে জানিয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়, মূল্যায়নটি প্রদান করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছেন, প্রাথমিক মূল্যায়নে সেটির উল্টো চিত্র দেখা যাচ্ছে। মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি। অপর একজন জানিয়েছেন, দেশটির পারমাণবিক সেন্ট্রিফিউজের বেশিরভাগ অক্ষত রয়েছে। এই মূল্যায়নের সত্যতা অস্বীকার করে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, প্রেসিডেন্টকে অপমান করতে এগুলো ছড়ানো হচ্ছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতিতে সহায়তা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত দিতে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার নরওয়ের নোবেল কমিটির কাছে ট্রাম্পের নাম প্রস্তাব করে চিঠি দেন মার্কিন রিপ্রেজেন্টেটিভ বাডি কার্টার। এতে বলা হয়, প্রেসিডেন্টের মধ্যস্থতায় দ্রুত সময়ে তেল আবিব তেহরানের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। শান্তি, যুদ্ধ বন্ধ ও আন্তর্জাতিক সৌহার্দ্য এগিয়ে নিতে ট্রাম্পের অবদানের স্বীকৃতি দেয়া প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়। মক সংস্কৃতি শেখ হাসিনা শুরু করেছিলেন বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় মবের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করেছিল আওয়ামী লীগ। মব যারা সৃষ্টি করেছে সে ব্যক্তিকে, যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ইশরাকের নির্বাচনী প্রচারণার সময় কারণ বাজারে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল, তারা কারা? এই সকল মিডিয়া ব্যক্তিত্বরা সেদিন ফটো সহ ওই সকল লোকের ছবি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। সেই মব রানী, মাস্টার মাইন্ডের রানী শেখ হাসিনা সেদিন
কর্ণপাত করেন। এনসিপি জুলাই বিপ্লবের অগ্নি কণ্ঠস্বর আপনারা। নির্বাচনের লড়াই রমজানের আগে হবে, তার আগে কেমনে বলেন 200 সিট আপনি পাবেন? কিসের ইঙ্গিত? 300 সিট পাবেন, কিসের ইঙ্গিত দিচ্ছেন? আবারও দখলদারদের কবলে চলে গেছে রাজধানীর তেজগাঁও সড়ক। দিন রাত 24 ঘন্টা সড়ক জুড়ে দাঁড়িয়ে থাকে ট্রাক ও পিকআপের পার্কিং। ফলে যে উদ্দেশ্যে এলাকাটি দখলমুক্ত করে যান চলাচলের জন্য সড়ক তৈরি করা হয়েছিল তা ব্যাহত হচ্ছে প্রতিদিনই। যদিও উত্তর সিটি কর্পোরেশন বলছে ওই এলাকায় শুধু পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণ করবে তারা। ভবন নির্মিত হলে দখলমুক্ত হবে তেজগাঁও সড়ক। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। 4 লেন সড়কের 2টি লেনই দখল করে আছে ট্রাক, পিকআপ আর কাভার্ড ভ্যান। দেখে গ্যারেজ মনে হলেও এটি তেজগাঁও সড়ক। শুধু সড়ক দখল রেখে অবৈধ পার্কিংই নয়, কোথাও কোথাও চলছে গাড়ি মেরামতের কাজও। কোথাও আবার ফুটপাতের উপরই উঠে গেছে ট্রাক। মূল সড়কে যদি এই দশা হয় তবে গলিগুলোর কি দশা তা সহজেই অনুমেয়। সার্ভিস লেনে রিক্সা বা ভ্যান চলার পথ বন্ধ করে রাখা হচ্ছে গাড়ি, ফলে দুর্ভোগে পথচারীরা। লরি রেখা তো রাস্তাটা অর্ধেক বন্ধ করে রাখছে, অনেক জ্যাম পড়ে, পুরো মিলায় জায়গাটা পুরো হজবরল হয়ে যায়। পিছনের দিকে যে ঝুলন্ত অংশটা থাকে ওটা একেবারে ফুটপাতের উপর উঠায় দেয়। এই যে হাইটা যাওয়া আসা অনেক সমস্যা হয়, দুইটা মানুষ যেতে পারতেছি না। চিপা রাস্তা দিয়ে আসলাম, হ্যাঁ তা অনেক রিস্ক, তাই না? অনেকে যে বখাটে ছেলেরা বসে ছিল, যাতায়াতের জন্য একটা বেড়া পর্যন্ত দেওয়া হয়েছিল, সেটা ভেঙে আবারও গাড়ি রাখতেছে এইভাবে। বছর দশক আগে কয়েক দফা চেষ্টার পর 2015 সালে তেজগাঁওয়ের সড়কগুলো দখলমুক্ত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পরবর্তীতে তৈরি হয় 4 লেনের সড়ক। কিন্তু 2 থেকে আড়াই বছর স্বাভাবিক থাকলেও আবারও দখলের কবলে চলে গেছে তেজগাঁওয়ের সবগুলো সড়ক। চালকদের দাবি, নির্দিষ্ট পার্কিংয়ের অভাবেই তারা মূল সড়কে গাড়ি রাখতে বাধ্য হন। একই রকম কথা বলছে পুলিশ ও পরিবহন মালিকরা। ট্র্যাক স্ট্যান্ডে ফুল হয়ে যাওয়ার পরে সড়কে গাড়িগুলো রাখা। টিএনটিতে গাড়ি রাখতে পারলে আমাদের রাস্তায় কোনো গাড়ি রাখা লাগবে না। জায়গা নাই কারণে বিদায়ী এই গাড়িটি এলে পেল। টিএনটিটা যদি মেরামত করে মোটামুটি আমাদেরকে দিত তাহলে আমাদের সমস্যাটা থাকতো না। যত পরিমাণ গাড়ি ঢাকা শহরে আসে সেই গাড়িগুলোর স্ট্যান্ডের জন্য যে জায়গাটুকু নির্ধারণ করা আছে তেজগাঁ এইটুক খুবই কম। সমস্যার কথা স্বীকার করে সিটি কর্পোরেশন জানিয়েছে পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন তারা। তবে ভূমি সংক্রান্ত জটিলতায় সেই কাজও থমকে আছে। এখানে টিএনটির কিছু জায়গা আছে, গণপূর্তের কিছু জায়গা আছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে যে এখানে যে 9-10 বিঘা জায়গা আমরা পাবো, সেটাকে আমরা বড় মাল্টি স্টোরেড পার্কিং ব্যবস্থা আমরা করব। যদি দ্রুত জায়গাটা বুঝে নেই, আমরা পরের মাসেই কনসালটেন্ট নিয়োগ করে দেব। স্থানীয়দের দাবি, যে উদ্দেশ্যে এই সড়ক নির্মাণ করা হয়েছিল সেই উদ্দেশ্য যাতে সফল হয় সেজন্য যা করা দরকার সেটি করুক কর্তৃপক্ষ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণে ব্যয় বাড়তে পারে আরও 2000 কোটি টাকা। নান্দনিকতা ও নির্মাণ সামগ্রীর মান উন্নয়নে এই ব্যয় পরিশোধের তাগাদা দিয়েছে নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠান। বিষয়টি স্বীকার করে মূলত ব্যয় কতটা তা পর্যালোচনা করে সমন্বয়ের কথা জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। তবে ব্যয় বৃদ্ধির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলে বিশেষজ্ঞরা বলছেন গলদ খুঁজে বের করতে হবে। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। 2024 সালে পুরোদমে যাত্রী সেবা দেওয়ার কথা থাকলেও চালু হয়নি ঢাকা বিমানবন্দরের 3য় টার্মিনাল। উল্টো কাজ শেষ করতে না পারায় নতুন করে ব্যয়ের খাতায় যোগ হতে পারে আরও 2000 কোটি টাকা। নির্মাণ কাজে আসছে কিছু পরিবর্তন। ভিভিআইপি জোন সহ কয়েকটি স্থানের সাজসজ্জা ও নতুন সংযোজনে বাড়তি অর্থ দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বিগত সরকারের সময় শুরু হওয়া এই বিশাল কর্মযজ্ঞের নানা অংশে ছিল অনিয়ম, নিম্নমানের নির্মাণ সামগ্রী। এমন 5 শতাধিক ভেরিয়েশনের জন্য অতিরিক্ত ব্যয়ের কথা জানিয়েছে সিভিল এভিয়েশন। বলা হয় কাজের পাশাপাশি দুর্নীতি খতিয়ে দেখছে দুদক।
আমরা যখন এসেছি তখন একদম শেষ মুহূর্তে এসে আমরা এটাকে হ্যান্ড করেছি। হ্যান্ড করার পর এখানে অনেকগুলো ভ্যারিয়েশন, অনেক কাজ হয়েছে, অনেক ভ্যারিয়েশনস হয়েছে, প্রচুর ভ্যারিয়েশনস, 566টা ভ্যারিয়েশনস হয়েছে। তো এই ভ্যারিয়েশনসগুলো আমরা এখন ওনাদের সাথে বসে সেটেল করার চেষ্টা করছি। দুর্নীতি দমন কমিশন তাদের কাজ করে যাচ্ছে, যে যার কাজ করে যাচ্ছে। আমার যে প্রচেষ্টা হচ্ছে এখন সর্বোচ্চ কম সময়ের ভিতরে এটাকে অপারেশন নিয়ে আসা। 2019 সালে নির্মাণ শুরুর পর করোনাকালেও থেমে থাকেনি তৃতীয় টার্মিনালের কাজ। সেক্ষেত্রে ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা, দিয়েছেন গলদ খুঁজে বের করার তাগিদ। তবে ক্যাব চেয়ারম্যান জানান, নিজেদের স্বার্থ ঠিক রেখেই আইনগতভাবে সমাধান করা হবে বিষয়টি। যারা এটা কস্টিং অ্যানালাইসিস করে তারা এই জিনিসগুলো আগে থেকে কেন ফোরসি করতে পারে না? হ্যাঁ, আমাদের কি জিনিস লাগবে, আমার চায়না জিনিস লাগবে না জাপানিজ লাগবে, এগুলো তো আগে থেকে বলতে পারার কথা। স্বাভাবিকভাবে তো দেরি হলে তো আমাদের কারেন্সি ফ্ল্যাকচুয়েশনের কারণে কস্ট কিছু বাড়তে পারে, বাট সেটারও তো একটা যৌক্তিক পর্যায়ে হতে হবে। নট 2000 কোটি টাকা তো বাড়াটা এটা গ্রহণযোগ্য সমাধান না। আমাদের যে কনসালটেন্ট থাকে সেই কনসালটেন্ট ওইটাকে জাস্টিফাই করতে হয়, তার নিয়মকানুন অনুযায়ী জাস্টিফাই করে তারপরে ফরওয়ার্ড করতে হয়। অনেক আগে থেকে একটু জটিলতা তৈরি হয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের স্বার্থ সংরক্ষণ করে সেই জটিলতা কিভাবে সংরক্ষণ করা যায়। 2017 সালে তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় প্রস্তাব ছিল 13,000 কোটি টাকা। 2022 সালে তা বেড়ে হয় 21,400 কোটি টাকা। এবার নতুন ব্যয় যোগ হলে ছাড়াবে 23,000 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বরিশালে কোনোভাবেই কমছে না ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে 157 জন শনাক্ত হয়েছেন। চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত 9 জন মারা গেছেন। বিস্তারিত জানাতে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে বরিশাল বিভাগ জুড়ে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে 157 জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন এবং বরিশাল বিভাগের 6 জেলার হাসপাতালে এই মুহূর্তে প্রায় 500 রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এখানকার চিকিৎসকরা বলছেন কার্যত এখন তাদের হিমশিম খেতে হচ্ছে এই রোগীর চাপে তাদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। 500 বেডের হাসপাতালে প্রতিদিন 2,500 থেকে 3,000 রোগী চিকিৎসা নিচ্ছেন এবং ডেঙ্গু আক্রান্তদের আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে, তবে সেখানে জায়গা সংকুলন না হওয়ার কারণে হাসপাতালের মেঝেতে শুয়েও এখন চিকিৎসা নিচ্ছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে যে এখন পর্যন্ত বরিশাল বিভাগের 6 জেলায় 9 জন রোগী মারা গেছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। এই বরিশালের চলতি বর্ষা মৌসুমে 9 জন রোগী মারা গিয়েছেন। কোনোভাবেই ডেঙ্গুর যে সংক্রমণের ভয়াবহতা প্রাদুর্ভাব সেটি আসলে কমছে না। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী কিছুক্ষণ আগেও জানিয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশক নিধন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম তাদের বাড়ানো হয়েছে, তবে সব থেকে যে বেশি প্রয়োজন সেটি হচ্ছে সম্মিলিত সবার সচেতনতা। যদি সম্মিলিতভাবে সবাই সচেতন না হয় সেই ক্ষেত্রে এই ডেঙ্গুর প্রাদুর্ভাব তারা কোনোভাবেই কমাতে পারবে না। নিজ নিজ উদ্যোগে বাড়ির চারপাশের নিজ বাড়ির আঙিনা কিংবা বাড়ির যে বাথরুম ছাদ সেই সমস্ত জায়গায় বর্ষার পানি যেন কোনোভাবেই জমে না থাকে, তাতে করে ডেঙ্গুর লার্ভা তৈরি হবে, সেই আহ্বানটি সিটি কর্পোরেশন কিংবা স্বাস্থ্য বিভাগ উভয়ই জানাচ্ছে। তো বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। আগামীকাল জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এর মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান হবে বলে প্রত্যাশা সরকারের। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অর্থ মন্ত্রণালয়। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে গত 22 জুলাই দ্বিতীয় দফায় আন্দোলন শুরু করেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। এরই প্রেক্ষিতে আবারও আলোচনায় বসার আহ্বান জানালেন অর্থ উপদেষ্টা। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার আশা করছে এই আলোচনার মাধ্যমে সব ভুল বোঝাবুঝির অবসান হবে। সবার ঐকমত্যের ভিত্তিতে 31 জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা সম্ভব হবে। নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন 2 মোটরসাইকেল আরোহী। সকালে সদর উপজেলার বরগাছা এলাকার সন্তোষ রায় ও তার চাচাতো ভাই ভবেশ রায় মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিলেন। তেঁতুলতলা রেল ক্রসিং পার হবার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 ভাইয়ের। নিহতরা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। রেল ক্রসিংটি অরক্ষিত থাকায় প্রায় দুর্ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের।
খেলার খবর, শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিরিজের শেষ টেস্টে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। 2 বছর পর একাদশে ফিরেছেন ইবাদত হোসেন। জ্বর থেকে সেরে ওঠায় খেলছেন মেহেদী হাসান মিরাজ। এই মুহূর্তে কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, কলম্বো টেস্টের প্রথম সেশনটা আসলে বলা চলে যে দুই দলই আসলে সমান তালে লড়াই করেছে। 2টি উইকেট বাংলাদেশের পতন হয়েছে, 71 রান স্কোরবোর্ডে জমা করেছে। 26 ওভারের খেলা হয়েছে। রান রেট যেটা 2.73-র আশেপাশে, অর্থাৎ 3-এর নিচে একটা রান তুলেছে। যেহেতু প্রথম সেশন কিছুটা দেখে শুনে খেলার চেষ্টা করেছেন। রানের মধ্যে আছেন সাদমান, প্রথম টেস্টে দারুণ রান পেয়েছেন, সেটার ধারাবাহিকতা আমরা দেখছি। ভালো খেলছেন, শান্ত আছেন, সাথে মমিনুল এবং বিজয় দুজনেই কিন্তু ফিরে গেছেন। মমিনুলের কথা বলতে হয়, দারুণভাবেই তিনি স্টার্টটা করছিলেন, ভালো ব্যাট করছিলেন। বল ব্যাটে আসলে একটা সফট ডিসমিসেলের হয়ে কিন্তু ফিরে গেছেন। বিজয়ের কথা বলতে হয়, ওই বাজে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে 10 বল খেলে 0 রানে আউট হয়েছেন। একেবারে ওই কপি কাট করেছেন আর কি, ওই ইনিংসটারই 10 বলে 0 রানে আউট হয়েছেন এনামুল হক বিজয়। নিশ্চয়ই বিজয়কে নিয়ে যে সুযোগটা দেওয়া হয়েছে, তিনি আরও একবার ব্যর্থ হয়েছেন। টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই চিন্তা করবে, শুরুতেই এই ধরনের একটা উইকেট পতন হলে কিন্তু দলের উপর ইম্প্যাক্ট ফেলে। যদিও শান্ত এবং কি সাদমান সেটা টেনে নেওয়ার চেষ্টা করছেন। তো আমার কাছে কলম্বো থেকে ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কলম্বোতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামী মাসে জাতীয় সনদ, রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান ঐক্যমত্য কমিশনের। নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার পরদিন সিসির সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক। প্লাস্টিক ব্যবস্থাপনার অভাবে ধ্বংসের মুখে জীববৈচিত্র্য, বললেন প্রধান উপদেষ্টা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান। এবং ফেসবুক পোস্টে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল টিটুকে সরালেন ট্রাইব্যুনাল, নিয়োগ দেওয়া হবে নতুন আইনজীবী। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।